আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার জন্য এসেছিল Realme 9 সিরিজের সবচাইতে প্রিমিয়াম ফোন Realme 9 Pro Plus 5G মোবাইলটি। সনি IMX এর 766 সেন্সর সহ Dimensity 920 এর মতো শক্তিশালী প্রসেসরের পাশাপাশি 90 হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট দিয়ে আসা এই মোবাইলটি ওয়ার্ল্ড ওয়াইড বেশ পপুলারিটি কামিয়েছে এবং অনেক পরিমাণে সেলও হয়েছে। সো আজকে এই মোবাইলটি বেশ কিছুদিন ইউজ করার পর কেমন লেগেছে আমার এটার ফটোগ্রাফি পারফরমেন্স, তার পাশাপাশি ক্যামেরাতে যেহেতু ওআইএস রয়েছে অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, সো এটার ভিডিও পারফরমেন্স আমরা কেমন পেয়েছি এবং সেই সাথে মোবাইলটা গেমিং করে আমাদের কাছে কেমন লেগেছে তার সব কিছু নিয়ে ইন ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করবো। এবং আমাদের আজকের ভিডিওর উপর থাকছে হলো স্পেশাল গিভওয়ে, যাতে পুরস্কার হিসেবে থাকবে হলো Realme 9 Pro Plus অর্থাৎ এই মোবাইলটি। এবং আমাদের এই গিভওয়ে কন্টেস্টে কীভাবে অংশগ্রহণ করবেন তার সম্পূর্ণ নিয়মকানুন থাকবে ভিডিওর একদম শেষ অংশে। সো ভিডিওটি একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটি বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, 60 ওয়াটের ফাস্ট চার্জার, এবং Realme 9 Pro Plus 5G মোবাইলটির আউটলুক এবং ডিজাইনটা কিন্তু বেশ স্টাইলিশ। পলিকার্বনেটের ফ্রেম দ্বারা তৈরি এই মোবাইলটির রিয়ার প্যানেলের উপরে রয়েছে একটা গ্লাসের ফিনিশিং দেয়া, সেই সাথে গ্রেডিয়েন্ট কালারের একটা শেড থাকার কারণে যে কারো কাছে মোবাইলটির আউটলুক দেখে ভালোই লাগবে। তবে রিয়ার প্যানেলে কোনো প্রকার স্পেশাল সার্টিফাইড প্রোটেকশন না থাকলেও ডিসপ্লেতে রয়েছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। সেই সাথে স্লিম এই মোবাইলটি 6.4 ইঞ্চি সাইজের ডিসপ্লে সহ থিকনেস হলো 8 মিলিমিটার এবং ওয়েট হলো 182 গ্রাম। যেমন কম্প্যাক্ট তেমন সুন্দর ওয়েট ডিস্ট্রিবিউশন হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টেবলভাবেই ফোনটি ইউজ করা যায়। তাছাড়া এই মোবাইলটি রিয়ার প্যানেলে ক্যামেরা হাউজে রয়েছিল 50 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো সানরাইজ ব্লু। এই মোবাইলটির কিন্তু আরও দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলটার উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটিতে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের পজিশন আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ফিঙ্গার টাচ করার সাথে সাথে খুব ফাস্ট এবং স্মুথলি আনলক হয়ে যাচ্ছিল। সেই সাথে আপনার হাত যদি একটু ঘামানোও থাকে তারপরেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সময় সাপোর্ট করতেছিল অর্থাৎ ফাস্ট আনলক করছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। এছাড়াও মোবাইলে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল হাইরেস অডিও সার্টিফাইড ডুয়েল স্টেরিও স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস একদম ডিসেন্ট ছিল। তার পাশাপাশি সাউন্ডের বেস বলেন, ক্রিস্পিনেস বলেন, সেটা একদম ব্যালেন্স ছিল। তার পাশাপাশি আমরা 100% ভলিউম দিয়েও এই মোবাইলটার স্পিকার থেকে সাউন্ডের কোনো প্রকার ডিস্টরশন পাইনি। ওভারঅল আমার কাছে এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স বেশ ভালোই লেগেছে। মোবাইলটিতে রয়েছিল অ্যান্ড্রয়েড 12 ভার্সন, ইউআই হিসেবে রয়েছে Realme UI 3.0 এবং তার পাশাপাশি এই মোবাইলটিতে রয়েছে আপ টু 5GB ভার্চুয়াল র্যাম। এই মোবাইলটিতে রয়েছিল 6.4 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, তার পাশাপাশি ডিসপ্লেতে রয়েছে 90 হার্টজের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, ডিসপ্লে রেজুলেশন হলো 24x1080 পিক্সেল, ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 411 পিপিআই। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হলো 360 হার্টজ। মোবাইলটি আমরা আউটডোর অর্থাৎ সানলাইটের নিচে ইউজ করার সময় তেমন একটা প্রবলেম ফেস করিনি। খুব ইজিলি এবং কমফোর্টেবল ভাবে আমরা আউটডোর ইউজ করতে পেরেছি এবং ফটোগ্রাফির পাশাপাশি ভিডিওগ্রাফি করার সময়ও আমরা কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। ডিসপ্লের ভেজেল এরিয়াটা বেশ চিকন এবং চিন এরিয়াটা আমার কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। ডিসপ্লে ঠিক উপরে লেফট সাইডে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং পারফরমেন্স ওভারঅল বেশ স্মুথ ছিল। 90 হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের পাশাপাশি 5GB ভার্চুয়াল র্যাম থাকার কারণে বেশ হেভি ইউজ করতে পেরেছে। তাছাড়া মোবাইলের যে প্রসেসরটা রয়েছে সেটাও বেশ শক্তিশালী। সো ওভারঅল র্যাম হ্যান্ডেলিং সহ অপটিমাইজেশনটা খুব নাইসলি হচ্ছিল এবং আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রান করে সোয়াপ করে খুব ইজিলি ইউজ করতেও পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড বাইন L1 সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে সনি IMX 766 সেন্সর। দেন আইটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে সনি IMX এর 355 সেন্সর। দেন সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে গ্যালাক্সি কোর M1 সেন্সরটি।
রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল, সেই সাথে কালার ডিটেলস ওভারঅল বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। তবে রেড কালারটা একটু বেশি বুস্ট করছিল, সেই সাথে ছবিগুলো বেশ পাঞ্চিও ছিল। কালার টোনটা আমার কাছে ওভারঅল ভাইব্রেন্টই লেগেছে এবং জুম করেও এই মোবাইলটির মেইন ক্যামেরা থেকে বেশ ভালো ডিটেলস সহ ছবি তোলা যাচ্ছিল। সেই সাথে জুম করা ছবিগুলোর কালার টোনটাও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো বেশ চরম লাগছিল, ডাইনামিক রেঞ্জ সহ কালার টোনটা বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল, এজ ডিটেকশনটা খুব নাইসলি করতে পারছিল। তবে মোবাইলে থাকা ম্যাক্রো সেন্সর ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে মোটামুটি লেগেছে। মোবাইলটিতে হাইস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, তবে সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে। আর মোবাইলটিতে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকার কারণে বেশ স্টেবলভাবে ভিডিও শুট করতে পেরেছি। যারা ব্লগিং লাভার রয়েছেন তাদের জন্য এই মোবাইলটার ভিডিও ক্যামেরা অনেকই কাজে আসবে। সেই সাথে মোবাইলটিতে আমরা টাইম ল্যাপসে ভিডিও শুট করেছি, বেশ ভালো লেগেছে এবং তার পাশাপাশি মোবাইলটিতে আরও রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার মতো সুবিধা। মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 2.4 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে সনি IMX-এর 471 সেন্সরটি। সেলফি ক্যামেরাতে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবেই কাজ করছিল, ইভেন এজ ডিটেকশন ও প্রাইস হিসেবে দুর্দান্ত পারফর্ম করছিল। সেই সাথে কালার টোনটাও বেশ ভালোভাবে ক্যাচ করতে পারছিল। ওভারঅল সোশ্যাল মিডিয়া রেডি ছবি ওঠার কারণে যে কারো কাছে মোবাইলটির সেলফি ক্যামেরা পারফরমেন্স বেশ ভালো লাগবে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। Realme 9 Pro Plus এই মোবাইলটিতে রয়েছে 4500 mAh ব্যাটারি, সাথে রয়েছে 60 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 35 মিনিট থেকে 37 মিনিটের মতো সময় লেগেছে, তবে একবার চার্জ করার পর ওভারঅল আমরা ফুল 1 ডের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি যদি টুকটাক বেসিক ইউজ করি, হালকা পাতলা ইন্টারনেট ইউজ করি তাহলে। সেই সাথে মোবাইলটি হেভি ইউজ করে, স্পেশালি গেমিং করে, তার পাশাপাশি লং টাইম ভিডিও ওয়াচ করে, টানা ভিডিও ওয়াচ, টানা গেমিং করে স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি প্রায় 4 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল Dimensity 920 প্রসেসর, এটি একটি 5G প্রসেসর এবং অক্টা-কোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। সেই সাথে জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছে মালি G68। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB RAM 120GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং সেই সাথে মোবাইলটার অফিসিয়াল প্রাইস হলো 39,990 টাকা অর্থাৎ 40,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,96,316, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 815, মাল্টি করে 2336। স্টোরেজ স্পিড চেক করতে যে রিড স্পিড পেয়েছি আমরা 653 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 223 মেগাবাইট পার সেকেন্ড। মোবাইলটিতে PUBG গেমসটি খেলার সময় আমরা হাইস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি, তবে কেউ চাইলে স্মুথ গ্রাফিক্সে এক্সট্রিম ফ্রেম রেটে খেলতে পারেন। বাট যেটা মেইনলি বলতে চাচ্ছি, PUBG গেমসটা আমরা লং টাইম এই ফোনে খেলতে যে নর্মালি এই প্রাইস রেঞ্জে যেসব ফোনগুলো রয়েছে তার থেকে এই ফোনটাতে হিটিংটা কম হয়। যদিও এই প্রাইস রেঞ্জে অনেক হেভি গ্রাফিক্স সেটিংয়ে খেলা যায় অনেক ফোন রয়েছে, বাট সেসব ফোনে দেখা যায় যে হিটিং ইস্যুসটা দেখা যায়, কিন্তু এই ফোনটাতে ওই হিটিং ইস্যুসটা আমরা পাবজিতে পাইনি। কিছুটা হিট হয়, বাট সেটা অন্যান্য ফোনের থেকে তুলনামূলক অনেক কম, এবং যখন গেমটা হিটও হয় তখন কিন্তু পাবজিতে আমরা ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখাও পাইনি। সেই সাথে মোবাইলটিতে আমরা যখন অ্যাপেক্স লিজেন্ড গেমটা খেলেছি সেটাও বেশ প্রিমিয়াম লেভেলের ফিল পেয়েছি, ফোনটাতে লং টাইম প্লে করতে পেরেছি। কিছুটা হিট হয়, তবে পাবজির মতোই অনেক বেশি না, এবং হিট হলেও পারফরমেন্স ড্রপ করে না, যেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। কল অফ ডিউটি গেমসটা আমরা হাই গ্রাফিক্সে ভেরি হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি, তবে আরেকটু বেশি গ্রাফিক্স সেটিংয়ে খেলতে পারলে ভালো লাগতো। বাট এই গ্রাফিক্স সেটিংয়ে কল অফ ডিউটি গেমটা প্রায় আমরা টানা 2-3 ঘন্টার মতো খেলেছি কয়েকদিন, কিন্তু কোনো প্রকার হিটিং আমরা পাইনি। স্লাইটলি হিট হয়, বাট সেটা খুবই স্বাভাবিক। অপরদিকে ফ্রি ফায়ার গেমসটি আমরা শ্যাড অন করে হাইস্ট রেজুলেশনে খেলেছি, বেশ স্মুথলি খেলতে পেরেছি, খুব একটা হিটিংয়ের দেখা আমরা পাইনি, এবং ল্যাগিং বা ফ্রেম ড্রপরও খুব একটা হয় না এই ফোনটাতে ফ্রি ফায়ার গেমসটা খেলার সময়। F9 গেমসটাও খুব সিম্পলভাবে আমরা খেলতে পেরেছি, কোনো ঝামেলা হয়নি, বেশ নিট অ্যান্ড ক্লিন স্মুথলি খেলেছি। যারা আপনারা কল অফ ডিউটি অথবা F9 গেমসটি পছন্দ করে থাকেন তাদের কাছে এই ফোনের গেমিং পারফরমেন্স অর্থাৎ F9 এবং কল অফ ডিউটি গেমিং পারফরমেন্স অনেকই ভালো লাগবে। এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে আশ্চর্যজনক হলো সত্য, এই প্রাইস রেঞ্জে অনেক ফোন রয়েছে যাতে এর থেকে অনেক ভালো প্রসেসরও রয়েছে, বাট সেসব ফোনে অনেক ভালো গেমিংও খেলা যায়, অনেক ভালো গ্রাফিক সেটিংয়ে খেলা যায়, বাট ফোনটা কিন্তু অল্পতেই হিট হয়। কিন্তু এই Dimensity 920 প্রসেসর আমরা এর আগেও বেশ কিছু ফোনে রিভিউ করেছিলাম, তখনও দেখেছিলাম যে ফোনটা কম হিট হয়, এবং এই ফোনের ক্ষেত্রে আমরা দেখলাম যে ফোনটা খুবই কম হিট হয়। কিছুটা হিট হয়, স্পেশালি আপনি যখন চার্জ দিবেন তখন কিছুটা হিট হয়, লং টাইম গেম প্লে করার সময় হিট হয়, ইন্টারনেট ডাটা ইউজ করলে হিট হয়, বাট সেটা অত বেশি না। কিছুক্ষণ সময় দিলে আবার এটা আগের মতো নর্মালি ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি Wi-Fi 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলো আমরা জেনে নিই এই মোবাইলটা কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, এবং তার পাশাপাশি এই মোবাইলটা কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই ফোনটাতে কোনো ওয়াটার রেসিস্ট্যান্ট বা ওয়াটার স্প্ল্যাশ প্রুফ এই ধরনের কোনো সার্টিফিকেশন নাই, যেটা অবশ্যই এই প্রাইস রেঞ্জের এই ফোন অনুযায়ী
থাকা উচিত ছিল। দেন আরেকটা বিষয় হলো এই ফোনটাতে এসডি কার্ড অর্থাৎ এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার অপশন নেই। যদি আপনারা অনেক ছবি বা ভিডিও শ্যুট করেন সেক্ষেত্রে আসলে একটা এক্সট্রা মেমোরি কার্ড থাকলে ভালো হয়, কারণ সেখানে ভিডিওগুলো রাখা যায়। বাট আবার যদি আপনি চিন্তা করেন যে ওভারঅল একটা অপটিমাইজেশনের ব্যাপার থাকে, অনেক ভালো মেমোরি কার্ড ইউজ না করলে ফোন স্লো হয়ে যায়, সো ওই হিসাব করলে মেমোরি কার্ড আবার না থাকলে ঠিক আছে। বাট আমি মনে করি যেহেতু 128 GB স্টোরেজ ভেরিয়েন্ট, ছবি ভিডিও রাখার জন্য আসলে একটা মেমোরি কার্ড থাকা উচিত। আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। দেন হলো এই ফোনটার আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো বলতে কি দুর্দান্ত লেভেলের ভালো লেগেছে, বাট আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। দেন এই মোবাইলটাতে রয়েছিল 90 হার্জের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, বাট আমি মনে করি এই ফোনটাতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকা উচিত ছিল। 90 হার্জ ইজ ওকে, বাট প্রাইস হিসাবে 120 হার্জটা এই ফোনটা ডিজার্ভ করে। দেন সর্বশেষ হলো এই ফোনটার প্রাইস 39,990 টাকা। আমরা সবাই জানি দেশের ট্যাক্স, ভ্যাট, ডলারের রেট বেড়ে গেছে, সব কিছু মিলে ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে, দ্যাটস ওয়াই এটার প্রাইস এত বেশি। বাট সত্যি কথা বলতে কি প্রাইস যদি বেশিও হয়, এটাতে যদি স্টোরেজ টাইপটা UFS 3.1 বা আপনার যেটাকে বলে র্যামের টাইপটা যদি LPDDR5 মানে টুকটাক যদি কিছু ইমপ্রুভমেন্ট দিয়ে আনা হতো, দেন প্রাইস বেশি হলো ব্যাপারটা আরেকটু বেশি ভালো লাগতো, দেন সবার কাছেই এই ফোনটা আরও বেশি গ্রহণযোগ্যতা পেত। এবার চলুন আমরা জানি এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার আউটলুক, এবং সব থেকে বড় কথা হলো কম্প্যাক্ট সাইজ, খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে ক্যারি করা যায়। ওয়েট ডিস্ট্রিবিউশন মারাত্মক লেভেলের ভালো, এবং স্লিমও বলতে পারেন, মানে 8 মিলিমিটার তো অবশ্যই অনেক স্লিম, যে কারো কাছে হাতে নিয়ে অনেক ভালো লাগবে, এবং যে কোনো মানুষের বয়সে যে কোনো বয়সের মানুষের কাছে ফোনটা ইউজ করে অনেক কমফোর্টেবল লাগবে। দেন কথা বলবো বলতে ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেটা আউটস্ট্যান্ডিং, সত্যি কথা বলতেই আউটস্ট্যান্ডিং। কালার টোনটা খুবই ভাইব্রেন্ট, 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, তার পাশাপাশি কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে। যেটা মেইনলি বলতে যাচ্ছি, ডিসপ্লে থেকে কোনো ল্যাগিং ফ্রেম ড্রপ ইস্যুস নাই। সো আমরা ভিডিওটি ওয়াচ করে আমাদের কাছে খুবই ভালো লেগেছে, স্পেশালি লং টাইম যখন আমরা গেম প্লেও করেছি, কালার টোনটা অনেক ভালো হওয়ার কারণে গেম খেলার সময় কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। দেন আমি কথা বলবো এই মোবাইলটার চার্জ ব্যাকআপ নিয়ে। ট্রাস্ট মি, যদি আপনি 4500 mAh ব্যাটারি বলেন, এটার পারফরমেন্স চার্জ ব্যাকআপ আমরা খুবই ভালো পেয়েছি। মানে এই ফোনটার অপটিমাইজেশন রিলেটেড কোনো প্রবলেম নাই বিধায় চার্জ ব্যাকআপটা মোটামুটি অন্যান্য 5000 mAh ব্যাটারি ফোনের সাথে আমি এটা কম্পেয়ার করে বলবো যে এইটার পারফরমেন্স 5000 mAh থেকে বেটার ছিল, ইভেন যদি সেই ফোনগুলো 6 nanometer বেস প্রসেসর থাকে তারপরেও। দেন এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স ডুয়েল স্টোরি স্পিকার থাকার কারণে যথেষ্ট ভালো লেগেছে। দেন কথা বলবো এই মোবাইলটার গেমিং নিয়ে। Dimensity 920 প্রসেসর, PUBG বলেন, অ্যাপেক্স লিজেন্ড বলেন, এই ধরনের গেমগুলো সচরাচর অন্য ফোনে লং টাইম প্লে করলে হিট হয়, এবং হিট হলে দেখা যায় যে ওই সময় গেমগুলো ল্যাগ করে। বাট এই ফোনটাতে হিটিংটা তুলনামূলক অন্যান্য ফোনের থেকে কম হয়, এবং তার পাশাপাশি ল্যাগিং বা ফ্রেম ড্রপটাও যখন হিট হয় তখনও কম করে এই ফোনটাতে, যেটা খুবই ইন্টারেস্টিং। এবং তার পাশাপাশি কল অফ ডিউটি বলেন, তারপর ফ্রি ফায়ার বলেন, সেই সাথে অ্যাশন গেমসগুলো কিন্তু আমরা এই ফোনটাতে বেশ স্মুথভাবে লং টাইম প্লে করেছি, খুব একটা হিটিং ওরা দেখা পাইনি। দেন এই মোবাইলটা ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে, রেয়ার প্যানেলে যে মেইন ক্যামেরাটা রয়েছে এটা দিয়ে ছবি তোলা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আলট্রা ওয়াইড ক্যামেরা পারফরমেন্সও খুব ভালো ছিল। ম্যাক্রো সেন্সর ক্যামেরাটা আমাদের কাছে মোটামুটি লেগেছে, এবং ভিডিও শ্যুট করে যেহেতু OIS রয়েছে অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, আপনাদের কাছে এই মোবাইলটা দিয়ে ভিডিও শ্যুট করে ভালো লাগবে। স্পেশালি যারা ব্লগিং করে থাকেন তাদের কাছে মোবাইলটা রেয়ার প্যানেলের ক্যামেরার পারফরমেন্স ভিডিও শ্যুট করে খুব ভালো লাগবে। দেন সেলফি ক্যামেরাটা আমার ভালো লেগেছে। রিয়েলমির অনেক ফোনই আছে যে সেলফিতে ছবি তুলতে গেলে সব ক্যামেরা ঠিক আছে, বাট সেলফি ক্যামেরার ছবিগুলো অনেক ফ্যাকাশে আসে বা অত একটা ভাইব্রেন্ট মনে হয় না। বাট এই ফোনটা সেলফি ক্যামেরা পারফেক্ট, মানে ওই ইস্যুসগুলো নাই, আপনি ভাইব্রেন্ট ছবি পাবেন, কালার টোনটাও নাইসলি থাকে, এজ ডিটেকশনও ভালোভাবে করে, এবং পোর্ট্রেট মোডে আপনারা খুব নাইসলি ছবি তুলতে পারবেন। ওভারঅল সেলফি ক্যামেরাটাও রিয়ার প্যানেলের মেইন ক্যামেরার মতো যথেষ্ট ভালো। দেন কথা বলবো এই মোবাইলটার UI। এতে রিয়েলমি UI 3.0 রয়েছে, অ্যান্ড্রয়েড 12 ভার্সন রয়েছে, এবং তার পাশাপাশি আপ টু 5GB ভার্চুয়াল র্যাম রয়েছে। ইউআইটা আমরা এই ফোনটা প্রায় 1 মাসের উপরে ধরে আমাদের কাছে রয়েছে, আমরা অনেক দিন ধরে হেভি ইউজ করেছি এই ফোনটা, কারণ এটা ক্যামেরা পারফরমেন্স আমাদের অনেক ভালো লেগেছে দেখে, অনেক ছবিও তুলেছি আমরা। সো ওভারঅল আমরা যতদিন ইউজ করছি কোনো ধরনের ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি। আর ট্রাস্ট মি, এই প্রসেসরটা Dimensity 920 প্রসেসর, এটা কিন্তু খুব ভালো একটা অপটিমাইজড প্রসেসর। যেসব ফোনে এই প্রসেসরটা এসেছে সেসব ফোনের পারফরমেন্স খুব ভালো ছিল, আর এই ফোনটার তো পারফরমেন্স ঠিক ততটাই ভালো ছিল। দ্যাটস ওয়াই ইউআইতে কোনো রকম প্রবলেম আমরা ফেস করিনি, এবং ওভারঅল আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এবার হলো ফাইনাল ভার্ডিক্ট, অর্থাৎ সব কথা শেষ কথা, এই ফোনটি কাদের জন্য কেনা উচিত হবে। যারা মেইনলি অনেক গেমিং করেন অর্থাৎ হেভি গেমিং করার ইচ্ছা রয়েছে, তাদের জন্য এই ফোনটা 100% ওকে না হলো। যারা টুকটাক ফটোগ্রাফি করেন, স্টেবল পারফরমেন্স সহ ভিডিও করতে চান, অর্থাৎ মোটামুটি যেটাকে বলা হয় শেকিনেসটা আপনারা কম চান ভিডিওতে, টুকটাক ব্লগিং করেন, তাদের জন্য এটা একটা গুড চয়েস। এবং তার পাশাপাশি যারা অপটিমাইজড ফোন চান, কোনো ট্যাগিং চাচ্ছেন না, ইউআইটা পারফরমেন্স সলিড চাচ্ছেন, এবং লং টাইম একটা স্টেবল পারফরমেন্স চান, তাদের জন্য এই ফোনটা অনেক
আদর্শ ফোন। কারণ আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে বলে দিই, এই ফোনটাতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে এটা ওয়ান অফ দ্য সেফ প্রসেসর, যাতে কোনো ধরনের অপটিমাইজেশন রিলেটেড প্রবলেম নেই। যেই ফোনগুলোতে এসেছে আমি একটু আগে বলেছি খুব ভালো পারফরমেন্স পেয়েছি, এবং এই ফোনটাও কিন্তু যথেষ্ট অপটিমাইজড একটা ফোন। দ্যাটস ওয়াই এটার ক্যামেরা পারফরমেন্স বলেন, ভিডিও পারফরমেন্স বলেন খুবই ভালো। ইভেন গেমিং পারফরমেন্সও কিন্তু যতটুকু প্রসেসর রয়েছে সেই বিবেচনাও অনেক ভালো। বাট বাকিটা আপনাদের চয়েস, আপনার টাকা, আপনার সব, যাই করবেন চিন্তা ভাবনা করে করবেন, বাট বুঝে শুনে দেন ডিসিশন নিয়ে একটা ফোন কিনবেন। এখন আমরা কথা বলবো এই মোবাইলটা গিভ অ্যাওয়ে কন্টেস্টটা কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার টানাটানি ছাড়াই দেখতে হবে। দেন নাম্বার 2, ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, ভালো না লেগে থাকলে ডিসলাইক করে দিতে হবে। দেন নাম্বার 3, আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে লাইক ডিসলাইক দেওয়ার পর আপনার আশেপাশে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিতে হবে। এবং সর্বশেষ অর্থাৎ নাম্বার 4, আমাদের আজকের ভিডিওতে এই যে মোবাইলটি নিয়ে আমরা কথা বললাম, এই Realme 9 Pro Plus, এই মোবাইলটির কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লাগে নাই, এই প্রশ্নের উত্তরটি এই ভিডিওর নিচেই কমেন্টস করে জানিয়ে দিতে হবে। দ্যাটস ইট। এই 4টি কাজ করলেই আমাদের এই মোবাইলের গিভ অ্যাওয়ে কন্টেস্টে আপনার অংশগ্রহণ করা হয়ে যাবে। এবং আমাদের এই গিভ অ্যাওয়ে কন্টেস্ট চলবে হলো আগামী আগস্ট মাসের 19 তারিখ পর্যন্ত, এবং আমরা আগস্ট মাসের 20 তারিখে এই গিভ অ্যাওয়ে কন্টেস্টে যিনি উইন হবে অর্থাৎ উইনারকে আমরা ডিক্লেয়ার করব। সো এখনই দেরি না করে এই মোবাইলটি অর্থাৎ Realme 9 Pro Plus জিতে নেওয়ার জন্য এই গিভ অ্যাওয়ে কন্টেস্টে অংশগ্রহণ করে ফেলুন এবং আপনার আশেপাশের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যেন তারাও অংশগ্রহণ করে ফেলে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।